ওয়েলকাম টু ইউরিবিডি ব্লগ এন্ড টিপস। বিসমিল্লাহ রহমান রহিম। ইসলাম ইমান হোসানি আল্লাহ রহমান রহিম রহমতুল্লাহ আলমিন। আশা করি যে যেখান থেকে দেখছেন বিশ্বের সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে বরাবর মতে সপ্তাহের শীর্ষ কয়েকটি সংবাদ শিরোনাম আমি জানাচ্ছি পর্তুগাল থেকে। প্রথমেই আমি জানাবো প্রাক্তন পিএস নেতা পর্তুগালের পরবর্তী নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে স্থির করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ওয়েব সামিট 2024 পর্তুগালের। এখানে অনেকগুলো স্টার্ট আপ কোম্পানির পার্টিসিপেশন ছিল। আর তারপরে তৃতীয় গুরুত্বপূর্ণ যে শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে আইমা কেন্দ্রিক। আইমা জন্য ইতিমধ্যে 1700টি অভিযোগ বা কমপ্লেন জমা হয়েছে। চতুর্থ যে ওয়ার্নিংটি রয়েছে পর্তুগালের বাসিন্দাদের জন্য সেটি হচ্ছে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পঞ্চম হচ্ছে লিসবনের মেট্রোতে একটি ধর্মঘটের ডাকা হয়েছে। সেগুলোর নির্দিষ্ট তারিখ আমি বিস্তারিত নিউজের আলোচনা থাকবে। ষষ্ঠ যে শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা 464 মিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে পর্তুগালের বাড়ি ক্রয়ে। এখানে আসলে গোল্ডেন ভিসা ক্যাটাগরি ব্যাপারটি একটু পরে আমি আলোচনা করছি। ধৈর্য ধরে সাথে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর এরকম আরও আপডেট ব্রেকিং নিউজগুলো পাবেন শিরোনাম সহ। সপ্তম হলো হ্যালো ফাদার হ্যালো মাদার, প্লাস আরও কিছু স্প্যামিং ডিটেক্ট করেছে পিএসপি পুলিশ। তারপর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যারা এখনও বাবা কিংবা মা হতে পারেন নাই, পর্তুগালে রয়েছেন, তাদের জন্য বন্ধ্যত্ব যে ইনফার্টিলিটি রিলেটেড যে মেডিসিন রয়েছে সেখানে 90% অর্থাৎ 90% সরকার পরিশোধ করবে মেডিসিনের উপরে। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করার জন্য আমরা ঠিক মিডলে চলে এসেছি। ধন্যবাদ ধৈর্য ধরে সাথে থাকার জন্য এবং শোনার জন্য। প্রাক্তন পিএস নেতা পর্তুগালের পরবর্তী রাষ্ট্রপতির নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে চিন্তা করছেন। আর এই নিউজটি পেশ করেছেন নাতাশা ডন পর্তুগাল resident.com থেকে 22 নভেম্বর 2024। সম্প্রতি ওয়েব সামিট 2024 অনুষ্ঠিত হয়ে গেল পর্তুগালের লিসবনে। আর এই সাম্প্রতিক সংস্করণের যে রেকর্ড সংখ্যক পর্তুগিজ স্টার্ট আপ কোম্পানির অংশগ্রহণ ছিল, সেখানে 125টি পর্তুগিজ স্টার্ট আপ কোম্পানি তারা আইডিয়া প্রকাশ করার জন্য অংশগ্রহণ করে পার্টিসিপেট করেছে। আর জার্নাল ইকোনমিকের মতে এই রিলেটেড জড়িত যারা স্টার্ট আপ কোম্পানি রয়েছে তারা ইতিমধ্যে 37 মিলিয়ন ইউরো সংগ্রহ করতে সক্ষম হয়েছে, যা আগের তুলনায় 176% বেশি। এবার আমরা আসি আইমার ব্যাপারে। আইমা নিয়ে অভিযোগের শেষ নেই। আর এখন সর্বমোট 1700টি কমপ্লেন্ট জারি হয়েছে আইমার বিরুদ্ধে। আইমা যারা এই ব্যাপারটা নতুন শুনলেন, আইমা মানে হচ্ছে ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড অ্যাজাইলাম, সংক্ষেপে আইমা। আর এই অপারেশনের যে প্রথম বছরের অভিযোগ অর্থাৎ গত এক বছরে এই অভিযোগগুলো জমা হয়েছে ক্লায়েন্টদের কাছ থেকে। আর বেশিরভাগ অভিযোগ হয়েছে, তার 50%-এর বেশি অভিযোগ নথিপ্রাপ্তির প্রক্রিয়া বিলম্বের কারণে উদ্ভূত হয়েছে। অর্থাৎ কেউ বায়োমেট্রিক দিয়েছে, কার্ড পায় নাই, বা কার্ড রিনিউ করতে গিয়েছে, কার্ড রিনিউটা হয় নাই। এই রিলেটেড যে ব্যাপারগুলো সম্পূর্ণ এই যে যতগুলো কমপ্লেন 1700টি হয়েছে, এর অর্ধেকই হয়েছে বিলম্ব করার কারণে, অর্থাৎ ডিলে করার কারণে। তারা প্রসেস খুবই ডিলে করে। অনেক ভাই ব্রাদার ইতিমধ্যে আমাকে প্রশ্ন করেছেন যে যারা এখন হিন্দু কমিউনিটির আন্ডারে যে আইমা হয়েছে সেখানে অনেকে বায়োমেট্রিক দিয়েছে। অনেকেরই কনসার্ন যে তড়িঘড়ি করে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটও তারা মিস করে নেয়, তারা বায়োমেট্রিক দিতে গিয়েছে। অনেকে আপডেট ডকুমেন্ট দিতে পারে নাই, আপডেট পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারে নাই, বা অন্যান্য ডকুমেন্ট দিতে পারে নাই। এতে করে তারা উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তাদের উৎকণ্ঠা এবং উদ্বিগ্নতা আশা করি দূর হবে। আমরা যদি আপনাকে কোনো চিঠি দেয় 10 দিনের মধ্যে বা সময় উল্লেখ করা থাকবে, সেই সময়ের মধ্যে আপনি ডকুমেন্টটি অবশ্যই তাদের কাছে পাঠিয়ে দেবেন। তাদের কাছে ডকুমেন্ট আপনার পাঠাতে হলে আপনি সিটিটি কুরিয়ারে রেজিস্টার ডাকে পাঠাবেন। আরেকটা হচ্ছে অপশন, আপনি যদি লয়ার ধরে থাকেন আপনি লয়ারকে ওই আপডেট ডকুমেন্টে দিবেন, লয়ার আপনার হয়ে ডকুমেন্টটি জমা করবে। তৃতীয় আরেকটি টিপস হচ্ছে আপনার জন্য, আপনি যদি সংশ্লিষ্ট আইমাতে গিয়ে সশরীরে খুব ভোরবেলা যাবেন, 6:30 7টার দিকে লাইনে থাকবেন।
তারপর দেখবেন একটি সার্ভিস ডেস্ক বিশেষভাবে ওপেন করা থাকে, সেটি আপনার 9:30 থেকে 12টা পর্যন্ত খোলা থাকে। আমার কাছে স্ক্রিন রয়েছে, শর্ট রয়েছে ওইটার ব্যাপারে, যাই হোক ওটা দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না, আমি মুখে বলে দিচ্ছি। আপনারা ভোরবেলা গেলে এখানে কোনো সিরিয়াল নাম্বার নিতে হয় না, আপনি জাস্ট লাইনে থাকবেন, আপনি কী ইনফরমেশন জানতে চাচ্ছেন বা কী চাচ্ছেন তারা সেই সেবা আপনাকে প্রোভাইড করবে, সেবা দিবে, এই হলো ব্যাপার। আর তারপরে আইমার ছাড়া আমরা যে আরেকটি বিষয় আলোচনা করতে চাই, সম্প্রতি দেখা যাচ্ছে দিনের বেলা প্রচুর রোদ থাকে, যদিও ভোরবেলা ঠান্ডা মোটামুটি থাকে, শীত শুরু হয়ে গিয়েছে, এখানে ভারী বৃষ্টিপাত এবং বজ্রের সম্ভাবনা, থান্ডার স্টর্মের সম্ভাবনা রয়েছে পর্তুগালে। ইতিমধ্যে এই বিষয়টি শুরু হয়েছে নভেম্বরের শেষ সপ্তাহে। আমরা যারা লিসবন বা লিসবনের বাইরে রয়েছি আমরা অবশ্যই এটা ফেস করছি, তো সাবধানে চলাফেরা করবেন। আর হচ্ছে মেট্রো স্টেশনে ধর্মঘট ডাকা একটি ঘোষণা দিয়েছে তারা, মেট্রোপলিটন এরিয়া লিসবোয়ের শ্রমিকরা। এখানে 3রা অর্থাৎ 3 তারিখ ডিসেম্বরের এবং 10ই ডিসেম্বরে আংশিক ধর্মঘটের জন্য সময় নির্ধারণ করেছে। আর কখন থেকে সময় ধর্মঘট হবে? ভোর 5টা থেকে সকাল 10টার মধ্যে এই ধর্মঘটটা রাখা হবে। যারা ভোরে ট্রাভেল করবেন মেট্রো দিয়ে তারা একটু বিকল্প চিন্তা করবেন ওই 2টি দিনে, অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ এবং ডিসেম্বরের 10 তারিখ। এই হলো লিসবনের ভিতরেই এই মেট্রো ধর্মঘটটি হবে। এবার আমরা আলোচনা করব একটি নিউজের হেডলাইন নিয়ে, বিদেশি বিনিয়োগকারীরা কি পরিমাণ ইনভেস্ট করেছে রিয়েল এস্টেটে। কোথায় করেছে? মনে রাখবেন, রিয়েল এস্টেটে। আর রিয়েল এস্টেট মানে হচ্ছে যারা অ্যাপার্টমেন্ট ক্রয় করে কিংবা বাড়ি ক্রয় করে, বাড়ি ক্রয় করার মাধ্যমে যারা গোল্ডেন ভিসা ক্যাটাগরিতে পর্তুগালে স্থায়ী হয়, এই বিষয়টা হচ্ছে এখানে, এটাকে ARI বলা হয় বা ARU। বিদেশি বিনিয়োগকারীরা 464 মিলিয়ন ইউরো ইনভেস্ট করেছে এবং সেখানে তারা 800টি রেসিডেন্সিয়াল অর্থাৎ 800 অর্থাৎ রেসিডেন্সিয়াল বাড়ি কিনেছে তারা 800টি। এই বছরের প্রথম 6 মাসে অর্থাৎ 2024 সালের প্রথম 6 মাসে এই ইনভেস্টমেন্ট তারা করেছে এবং 800টি আবাসিক সম্পত্তি ক্রয়ের জন্য 464 মিলিয়ন বিনিয়োগ করেছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে। এবার পর্তুগালে আমি একটা জিনিস আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যারা এই নিউজটি দেখছেন সাথে আছেন তাদের জন্য বা অন্যদেরকেও শেয়ার করবেন। পর্তুগালে প্রচুর স্ক্যামিং শুরু হয়েছে। আমি সম্প্রতি এই নভেম্বর মাসে 2024 অনেকগুলো স্প্যামিং ইমেল পেয়েছি, মেসেজ পেয়েছি মোবাইলের মাধ্যমে। নতুন সিম নাম্বার আছে, সেই সিম অর্থাৎ ইন্টারনেট ইউজ করার জন্য যে সিমটা ব্যবহার করি এটাতে বেশি স্প্যামিং হচ্ছে, প্লাস হচ্ছে রেগুলারগুলোতেও অনেক সময় চলে আসে স্প্যামিং। তো সুতরাং সাবধান, এবং কোথাও না জেনে না বুঝে কোনো কোড প্রেস করবেন না, কোনো নাম্বারে ডায়াল করবেন না, কোনো লিঙ্ক ওপেন করবেন না যদি আপনি এটা পরিচিত না হয়। অনেক সময় পরিচিতও সাবধানের সাথে ওপেন করতে হবে। কোনো ইমেলের অ্যাটাচমেন্ট আপনারা হুট করেই ইমেল ইনবক্সে কী আসলো দেখি প্রেস করেই ওপেন করবেন না, এটা থেকে বিরত থাকবেন। এতে করে আপনার পাসওয়ার্ডটি অন্যের হাতে চলে যেতে পারে, আপনার আইপি অ্যাড্রেস অন্যের কাছে চলে যেতে পারে, নানান কিছু গোপনীয়তা রয়েছে। আপনারা আমজনতার আমরা যারা জানি না অনেক কিছু, বাট এটার মাধ্যমে সতর্ক করে দিলাম, সাবধান থাকবেন। হ্যালো ফাদার, হ্যালো মাদার, অর্থাৎ ইংরেজিতে বললে আমরা বলবো হ্যালো মম, হ্যালো ড্যাড। আর পর্তুগিজ ভাষায় বলা হয় ওলা পাই, ওলা মাই। ওকে, এই পিএসপি পুলিশ এটা হাইলাইট করেছে এই কেলেঙ্কারিগুলোর মধ্যে এমবিও এর মাধ্যমে প্রতারণা, তারপর হচ্ছে ফলস সিইউ দ্বারা অর্থ চাওয়া, হ্যালো মা হ্যালো ফাদার কেলেঙ্কারির সাথে যুক্ত পিজে দ্বারা গ্রেফতারের খবর জারি করা হয়েছে, যার ফলে শত শত লোকসান হয়, হাজার ইউরো সম্প্রতি এমবিও এর মাধ্যমে এই প্রতারণার নতুন স্কিম একটি প্রকাশিত হয়েছে। স্প্যামাররা কী করে, মানুষের ফোন নাম্বার নিয়ে যায়, তারপর নাম নিয়ে যায়, তারপরে ছবি ব্যবহার করে পরিস্থিতি নকল করে এবং ইমার্জেন্সি যেখানে মানে অ্যানিম্যাল হাসপাতালের ভর্তি সংক্রান্ত কোনো ব্যাপার স্যাপার এবং জরুরি অস্ত্রোপচারের প্রয়োজনেও কোনো নোটিফিকেশন জারি করে তারা এই প্রতারণা করে থাকে। পাবলিক সিকিউরিটি পুলিশ অর্থাৎ পিএসপি সেলফোনের মাধ্যমে সম্পাদিত প্রধান স্কিমগুলি তালিকাভুক্ত করেছে এবং যে এখনও অনেক লোককে রক্ষা করার জন্য সেই ব্যবস্থা তারা জারি করেছে এবং সতর্কতা জারি করেছে। যাই হোক, এবার আমরা সর্বশেষ যে আলোচনাটি করব সেটি হচ্ছে যারা এখনও মা বা বাবা হতে পারেননি তাদের মেডিসিনের উপরে, অর্থাৎ ইনফার্টিলিটি যে মেডিসিন রয়েছে, বন্ধাত্মকরণের যে ওষুধগুলো রয়েছে সেগুলো আগামী জানুয়ারি 2025 থেকে 90% ভর্তুকি বা সাবসিডি প্রদান করবে পর্তুগালের সরকার। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত নিউজ হেডলাইনগুলো
দেখলেন ইউরোপিডি ব্লগ নিউজ ডেস্ক থেকে। আমি রেজাউল আবেদিন আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ হাফিজ।